মিডিল ক্লাস ফ্যামিলি বলতে পারো কিংবা মধ্যবিত্ত পরিবারের গৃহিণী বলতে পারো। স্বামীর সীমিত ইনকামে কিভাবে আমি বুদ্ধি করে সংসার চালাই, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে কোনো কিছু ভালো লাগা সত্ত্বেও সংসারের প্রতিটা মানুষের ভালো লাগাকে প্রায়োরিটি দিয়ে আমি কিভাবে সংসার বুদ্ধি করে চালাই, সেটারই গল্প আজ তোমাদের সাথে করছি বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, কিন্তু মনের দিক থেকে একদম ভালো নেই। তো ভালো নেই বললে তার হবে না, ভালো না থাকলেও ভালো থাকতে হবে, ভালো থাকলেও ভালো থাকতে হবে। কারণ সবসময় পজিটিভটাই ভাবতে হবে, নেগেটিভ যত ভাবো তত নেগেটিভিটি ঘরের মধ্যে চেপে বসবে। তার জন্য জানি যত পজিটিভলি ভাবলো তত পজিটিভলি কিন্তু শরীরের মধ্যে এনার্জি আসবে। তো বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করছি। ছোট বড় যে যেখানে মানে ছোট বড় দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যেন তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। কারণ তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, আর আমি ভালো থাকলে তোমরা ভালো থাকবো। কারণ তোমরা প্রতিটা মানুষ আমার সাথে এইভাবে এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছো, তো কি বলবো, তোমার তার কোনো বলার কিছু নেই। আর কালকে রাতে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, তো সারা বাড়ি পাতায় ভরে গেছিলো, সেইগুলোকে কাচাতে কাচাতে মানে আমার 1 থেকে 1.5 ঘন্টা সারা বাড়ি পাতা কুড়াতে লেগে গেছে। তো সারা বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো চলো আজকে সব কাজ করতে থাকি, সংসারে প্রতিদিনের মতো রোজকারে যা কাজ আছে সব করতে থেকে তোমাদের সাথে কিছু গল্প করতে থাকি। তো আমি কিভাবে সংসার একটু বুদ্ধি করে চালাই স্বামীর সীমিত ইনকামের মধ্যে। যেহেতু দেখো আজকে আমার টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো, আর যেহেতু আমার কাজ নেই, কারণ আমার যদি কাজ থাকতো হয়তো একটু আমি ঠিকভাবে চালাতে পারতাম, এতটা কষ্ট আমার হতো না। আর যেহেতু স্বামীর ইনকাম মানে হাজব্যান্ডের মাসে ইনকাম মিনিমাম 8,000 টাকা, এর বেশি কিন্তু ইনকাম আসে না। 8,000 টাকা ইনকাম যদি এই বাজারে হয় না, তাহলে একটা সংসার চালাতে কতটা কষ্ট হয়। আর তার মধ্যে যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে, তার তো কোনো মানে গল্পই নেই। আমি চট করে না সহজে ডাক্তার দেখাই না, সহজে কোনো কিছু। তোমরা তো যত ভিডিও দেখো তোমরা হয়তো দেখেছো যে আমি নিজের জন্য হয়তো শখ করে কোনো জিনিস কিন্তু কখনো কিনিও না। যদি বা খেতেও ইচ্ছা করে আমি কিন্তু খাই না। সবসময় যেন বাড়ির মানুষের কথা ভাবি, যে আমি যদি নিজে 20টা টাকা খেয়ে নিই, তাহলে যেই মানুষগুলো আমার জন্য পথ চেয়ে বসে থাকে তারা কী করবে? তাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজে না খেয়ে বাড়িতে নিয়ে আসি, নিয়ে সবাই মিলে একসাথে ভাগ করে খাওয়ার চেষ্টা করি। নিজে একা খাওয়ার যে সুখ থাকে আর সবার সাথে ভাগ করে মিলে যে খাওয়ার সুখ, সেটা অন্যরকম, পুরো আলাদাই। সেটা সবাই জানো বন্ধুরা। কারণ একাকিত্বে আমি কখনও থাকিনি। আমি যেহেতু বাপের বাড়ি আমার মিডল ক্লাস ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবার, শ্বশুরবাড়ি তো আমার সেই একই, এলাহি কোনো ব্যাপার না। তো স্বামীর সীমিত ইনকামে এতদিন দিব্যি চালিয়ে নিয়েছিলাম। যেহেতু আমারও কাজ ছিল, দুজনে মিলে ইনকাম করতাম, ঠিকভাবে চলে যেত। যেহেতু এখন হাজব্যান্ডের ইনকাম ওই যে বললাম তোমাদের 8,000 টাকার মধ্যে একটা সংসার চালানো মুখের কথা না। দুটো বাচ্চাকে পড়াশোনা শিখিয়ে দুবেলা পড়া, খেলাধুলো। এবার দেখো এখন যেহেতু বাচ্চারা একটু বড় হচ্ছে, বিশেষ করে ছেলে মেয়ে দুজনেই একটু বড় হচ্ছে, তো ওদেরকে আগে আমি যখন যেরকম যাই দিতাম, ফেনা ভাত বলো, পান্তা ভাত বলো, সব কিন্তু আমার হাজব্যান্ডও তাই সব কিন্তু খেয়ে নিত। কখনো কিন্তু ওরা কখনো বায়না করেনি। আর যেহেতু মা বাবা হওয়া সত্ত্বেও আমার নিজেরই খারাপ লাগে, যেহেতু ছেলে মেয়ে বড়ো হচ্ছে, ওদেরকে যদি একটু ভালো মন্দ দিতে না পারি না, কারণ এখনই হচ্ছে ওদের শরীর গঠনের সময়। কারণ এখন থেকে যদি শরীরের ভিতটা শক্ত না হয় না, পরে গিয়ে বড় হয়ে দেখো, মেয়ে হয়ে যখন জন্মেছে মা তো একদিন হতেই হবে, তাই না? আর ডাক্তাররা সবসময় জন্য বলে যে মেয়ে সন্তানদের যতই হোক একটু হলেও বেশি খাওয়া দাওয়া বলে যত্নআত্তি করা উচিত, কারণ তারা পরের ঘরে গিয়ে সেটা ঠিকভাবে পাবে কি পাবে না। তারপর যখন একটা মেয়ে মা হয়, একটা বাচ্চা সন্তান প্রসব করতে গেলে যে তার কত কষ্ট, কত ঘাটতি যায় একটা মেয়ে মানুষের, সেটা একমাত্র উপরওয়ালাই জানে। আর সে যে জন্ম দেয় একটা সন্তান সেই জানে। তো তার জন্য ডাক্তাররা বারবার বলে মেয়েদেরকে সবসময় যেন একটু ভালো পুষ্টিগত খাবার দেওয়া। ছেলেদেরকে দেবে না, হ্যাঁ ছেলেদেরকেও দেবে অবশ্যই। কারণ দেখো মেয়েরা যেমন একটা সংসার সামলায়, একটা বাচ্চা সন্তান জন্ম দেয়, তেমন কিন্তু ছেলেরাও কিন্তু মাথার মধ্যে হাজারো চাপ নিয়ে বাইরের কাজ বাজ, একটা সংসার কীভাবে চলবে, প্রতিটা সংসারের মানুষের মুখে হাসি ফোটানো তাদের দায়িত্ব। আমরা যেমন মেয়েরা কান্না করতে পারি, কথা বলতে পারি 10 জনের সাথে মিলে, মনটা একটু হালকা হয়, ছেলেরা কিন্তু তা পারে না। ওরা কিন্তু ওদের মনেরটা মনের মধ্যেই রেখে দেয়, গুমড়ে গুমড়ে সারাদিন গুমড়ে থাকে, কারোর সাথে শেয়ার করতে পারে না। আর এখানে দেখো আমি বাসি ভাত, মানে আগের দিন রাতে যে ভাতটা ছিল, ওই ভাতটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে না, একটু সবজি ছিল, সবজি দিয়ে ডিম ফাটিয়ে একটু ভাতটা ভেজে নিয়েছি। কারণ ভাতটা ভাজলে না খেয়ে নিতে পারবে, ভাতটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই। যেহেতু এই সময় একটু যত বাঁচিয়ে চলবো ততটাই কিন্তু লাভ, কারণ বাঁচিয়ে না চললে কিন্তু হবে না। কারণ টাকা পয়সা যেটুকুনি ছিল রেখেছিলাম, যেটা এক্সট্রা পয়সা মানে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলাম, সেটাই ডাক্তার দেখানো, ফটো তোলা, তারপর ডাক্তারবাবু বলেছে একটু খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে। যেহেতু প্রেশার একদমই নেই, লো প্রেশার, তার জন্য সেই জন্য আমি লুকিয়ে রেখেছি। সেটাও তোমার দাদাভাইকে দেখো, আমি যেটাই করি না কেন লুকিয়ে যাই করি, ওকে অন্তত জানি দিই। কারণ আমাদের দুজনের মধ্যে কখনো কোনো কিছু লুকোচুরি হয় না। ও যা মায়না পায়, যেটুকুনি পায় সবটা এনে আমার হাতে তুলে দেয়। আমিও যেমন যত টাকা পাই, যেখানে রাখি, যতটুকুনি বাঁচিয়ে রাখি, সবটাই কিন্তু ও জানে। তো সেজন্য আমি
আমি বাঁচিয়ে রেখেছিলাম যে যখন ওটা অসময় হবে তখন দরকার পড়বে। ও বলছে আগে তুমি নিজে বাঁচো, তারপর সব কিছু দরকার পড়ে আমরা আলু সিদ্ধ ভাত খাবো, তাও ঠিক আছে। তার মধ্যে বাবা 500 টাকা দিয়েছিল ডাক্তার দেখানোর জন্য। এবার ওই যে বললাম সবসময় তো সবার কাছে চাইতেও ভালো লাগে না, তাই না? তো ওই টাকাটা দিয়ে সব কিছু এই ফল টল টুকটাক জিনিসপত্র এনেছে। তো তাও যেন খেতে কীরকম লাগে যে আজকে আমার জন্য যেটুকুনি সঞ্চয় জমিয়ে সেটা যদি নষ্ট করি, পরবর্তীকালে আমার 3 মাস কাজ নেই, কী করে চলবে? তো সেই সব ভাবনা চিন্তা করে যতটুকুনি বাঁচানো যায়। তারপর দেখো মাছের মাথা অনেক সময় কী করি আমি, অনেক সময় সত্যি আমি মাছের মাথা ফেলে দিই তরকারি। আর মাছের মাথা না বেশিরভাগ আলুর দম করলে কিন্তু ভালো লাগে। তো শাশুড়ি মা করতেন, আমি না অনেক সময় করতাম না, সেটা ফেলে দিতাম কিংবা রেখে দিতাম। মা বলতো তুই ফেলে দিস কেন? আমি বলি মা ভালো লাগে না আমার। তো আজকে দেখো সেই মাছের মাথাগুলো রেখে দিয়েছিলাম, যেহেতু 3টে মাছ নিয়েছিলাম আগের দিন। তো সেই 3টে মাছের মাথাগুলো রয়ে গেছিলো। এবার দেখো মাছ তো 2 দিন খেলাম, এবার মাছের মাথাটা ফেলে দিলে আজকের দিনটা কী দিয়ে খাবো, তাই না? কাল পরশু যেহেতু নিরামিষ, একবারে পয়লা বৈশাখ দিন আবার শুরু হবে, যেহেতু নীল ষষ্ঠী নীল পুজো, আগের দিন নিরামিষ খাই আমরা। তার জন্য আমি কি করলাম যে না মাছের মাথাটা ফেলবো না, এটা দিয়ে আজকে একটা আলুর দমের মতো করি, তাহলে আমাদের আজকের দিনটা এটা দিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখো জলের বোতলগুলো কিন্তু সোডা আর একটু নিরমা, সামান্য পরিমাণে নিরমা দিয়েছি, সোডাটা বেশি দিয়েছি, দিয়ে জলের বোতলগুলোকে ভিজিয়ে রেখেছি। অনেক দিন ধরে পরিষ্কার করব করা হয় না। তো আজকে ভাবলাম এই কাজটাও সেরে ফেলি। আর এখানে লাউ দিয়ে আজকে ডাল হবে, আর ওই মাছের মাথা দিয়ে তরকারি হবে। তো দেখো যে জিনিসটা ফেলে দেওয়া জিনিসটা, সেটা দিয়ে বাঁচিয়ে যে একটা জিনিস তৈরি করে নিলাম, এটা কিন্তু আমাদের যে দুপুরের খাবার হয়ে যাবে। সকালে বাসি ভাতটা ফেলে না দিয়ে ওটাকে একটু সবজি টবজি ডিম টিম দিয়ে ভেজে নিয়েছি, ওটাও কিন্তু আমাদের সকালে জলখাবারে হয়ে গেছে। তো এইভাবে কোনো জিনিস ফেলে না দিয়ে বুদ্ধি করে বাঁচিয়ে রেখে জিনিস দিয়ে কিন্তু মানে কী দিয়ে কী করলে কী হবে যাতে মানুষ খেতে পারে সেভাবে করলে কিন্তু খাওয়া হয়ে যায়। আর মাম্মামের জন্য একটু ফল কেটে দিয়েছিলাম, স্কুলে নিয়ে যাবে, যেহেতু বাড়িতে থাকলে তো মাম্মাম খাওয়া হয় না, ছেলেমেয়েগুলো কিছু পায়ও না কাজে যাওয়াকালীন। তো এখন যেহেতু বাড়ি আছে একটু টুকটাক পরিপাটি করে ওদেরকে দেওয়ার চেষ্টা করি। মাম্মামকেও দিয়ে দিয়েছিলাম, আর গোগলকে তোমার দাদাভাই আনতে গেছিলো, গোগলের জন্য টিফিন গাড়িতে করে দিয়ে দিয়েছিলাম, যে ও তো ওখান থেকে ডাইরেক্ট পড়তে যায়, তাহলে মিসের বাড়ি বসে খেয়ে নেবে। সেই 1টার সময় ছেলেটা আসবে, কি খাবে না খাবে ওর জন্যও কিন্তু টিফিন গাড়িতে করে দিয়ে দিয়েছিলাম। তো এই যে বাড়ি থাকাকালীন একটুখানি টুকটাক পরিপাটি করতে পারছি ছেলেমেয়েগুলোর জন্য। তারপর তোমার দাদাভাই বলে আজকাল তোর মা রান্না কিন্তু খুব সুন্দর হচ্ছে। আবার নিজেই বলছে যে মা তো বাড়ি থাকলে মন দিয়ে রান্না করে, তাই না? যখন বাড়ি থাকে না, কাজে যায়, তখন তো মা আর অত মন দিয়ে রান্না করতে পারে না, তাড়াহুড়োর মধ্যে করে, তাই মায়ের রান্না অত ভালো হয় না। তো এখন দেখ প্রতিটা রান্না যাই যেটাই খাই, আসলে ওদের রান্নাটা হচ্ছে এমন একটা জিনিস যেটা সময় ধরে কিন্তু করতে হয়। তারপরে যে কোনো এলাহি ব্যাপার যে এটাই খেতে হবে, কতদিন ধরে যেন তোমাদের বলছিলাম না যে মোমো খেতে ইচ্ছে করছিল। তো খেতে ইচ্ছে করলেও মুখের মানে মনের মধ্যে এটাকে চাপিয়ে রাখতে হয়, যে মুখ ফুটে যদি বলি তাহলে সে হয়তো কোনো না কোনো ভাব থেকে এনে দেবে। কিন্তু ওই যে 50 টাকাটা আমার জন্য খরচা করবে, আর 6 পিস মোমো দেয় 50 টাকা, কী হয় বলো? আজকে আমার 4টে মানুষের তো 2টো করেও পড়ে না ভাগে, তাই না? আর একা তো আমি খেতে পারবো না, ওর জন্য 2 প্লেট মিনিমাম আনতে হবে, 100 টাকা খরচা হবে। তো 100 টাকাটা খরচা করে লাভ নেই, ওটা দিয়ে আমার 2 দিনের তরকারি হয়ে যাবে, যেটা আমরা করে মানে রান্না করে আমরা 2টো দিন চালাতে পারবো। তো এইভাবেই কিন্তু চালাতে হয়, যখন যেমন পরিস্থিতি আসবে তখন সেইভাবেই কিন্তু মানিয়ে নিতে হবে। এটাই আমি শিখেছি ছোটোবেলা থেকে, মার থেকে আমি এটাই শিখতাম। মাকে দেখতাম ছোটোবেলা আমরা যখন ছোটো ছিলাম কলমি শাক তুলে আনতাম, তারপর ছেঁচি শাক তুলে আনতাম পুকুর পাড় থেকে, সেগুলো দিয়ে মা রান্না করতো। মানে শাকটাই করতো একটু বেশি করে, যাতে শাকটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়, অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। আবার যখন যেমন হতো যে এটা দিয়ে একটু তরকারির মধ্যে একটু আলু বেশি করে দিলে, তরকারিটা বেশি হলে ওটা 2 ভাগে ভাগ করে রাখলে রাতের দিকে হয়ে যাবে, দিনের বেলা হয়ে যাবে। তো আমিও তাই করি, তরকারি যখনই করি একটু বেশি করে করি, যাতে আবার রাত্রেবেলা আমাকে এক্সট্রা করে গ্যাস না ধরাতে হয়। কারণ গ্যাস ধরাতে গেলেও দেখো গ্যাসেরও তো কী দাম, হট করে গ্যাসেরও 50 টাকা বেড়ে গেল। তো 50 টাকা বেড়ে যাওয়া মানে অনেকেই 1 মাসে একটা গ্যাস যায়, মিনিমাম 1 মাস 5 দিন কি 10 দিন। আর 2-3 বেলা করে গ্যাস জ্বালারও তো গ্যাস কম পড়ে না, তাই না? আর আমাদের তো কাঠের ব্যবস্থা নেই যে কাঠে রান্না করব। আমি কাঠে রান্না করতেও পারি, আমি সব কিছু পারি, আমি যখন যেমন যেখানে সেখানে কিন্তু সেইভাবেই চলতে পারি পরিস্থিতির সাথে মানিয়ে। আমি কাঁটা চামচ দিয়েও খেতে পারি, আবার হাত দিয়েও খেতে পারি, মাটির ঘরেও বাস করতে পারি, মাটির ঘর লিপে বড়ো উঠান ঝাঁট দিয়ে যেমন থাকতে পারি, তেমন শহরে কায়দায় আমি চলতে পারি। মানে সব কিছুর অভ্যাস আমার মধ্যে আছে। তেমন আমি আমার মাম্মামকেও শেখাই, মা সব কিছুর অভ্যাস করবা। যেমন আমরা পান্তা ভাত খেয়ে ফেনা ভাত খেয়েও দিন কাটাতে পারি, আবার যখন রাইস বিরিয়ানি হয় তখন সেটা খেয়েও থাকতে পারি। তো সব কিছুরই অভ্যাস হয়ে গেছে, আশা করি কোনো অসুবিধা হয় না। তো মেন কষ্টটা কী জানো, যেহেতু আমার কাজটা নেই না, কাজটা থাকলে একটু হলেও ছেলে মেয়ের জন্য কিছু হয়তো করতে পারতাম। তো এবছর আমি জীবনে মনে হচ্ছে এই বছর প্রথম জানো তো কিছু পয়লা বৈশাখে নিজের জন্য কিছু কিনতে পারিনি। আর ছেলেকেও এবার সেরকম দিতে পারিনি, মেয়েকে তো তোমার দাদাভাইকে সবাইকে দিয়েছি। ছেলের জন্যই শুধু কেনা হয়নি, ছেলের জন্য মা কিনেছে, মা ফোন করেছিল, আমার জন্য একটা নাইটি কিনেছে, মেয়ের জন্য বোন দুটো প্যান্ট কিনেছে। আগের দিন আমি টপ কিনে দিয়েছিলাম, ও প্যান্ট
প্যান্ট কিনে দিয়েছে, এদিকে ওর বড় পিসি জন্মদিনে দিয়েছে, ছোটো পিসি ব্যাগ দিয়ে, মানে টুকটাক করে মেয়েকে তো ছোটো দিদির নাইটি দিয়েছে, ওর কিন্তু হয়ে যায়। তাহলে তাই কষ্ট হয় যে আজকে দেখো, তাও কি জানো তো একটা দিকে শান্তি পাই কি, যে এখনও আমার পেছনে মাথার উপর কেউ না কেউ আছে, যে হাজব্যান্ড সবসময় যেন বলে যে তুমি কিছু নাও, তুমি যে নাও না আমার খারাপ লাগে আজকে, আমি তোমার সেরকমভাবে কিছু দিতে পারি না, যতটুকুনি পারি ততটুকুনি দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো রান্নাবান্না কিন্তু সব আমার হয়ে গেছে। এবার গ্যাসটা পরিষ্কার করে গ্যাসের ঝিকটা তুলে নিয়েছি, দিয়ে গ্যাসের তাকটা দুবার করে জল পাল্টে পাল্টে কলপাত থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। নিয়ে তারপরে তো আবার ওই যে দুপুরবেলা সব আসবে, খেতে দেওয়ার পালা, খেতে দিয়ে পরিষ্কার করার পালা। আর এখন যেহেতু এঁটো বাসনগুলো মাজা বাকি আছে কিছুটা, সেগুলোও মাজতে হবে। আর তোমাদের যে বললাম যে আজকে তো তরকারি একবেলার মতো করেছি, তো রাত্রেবেলা চপ আনিয়েছিলাম দুটো, তোমার দাদা ভাইয়ের আমি চপ দিয়ে ভাত খেয়ে নিয়েছি, কারণ চপ দিয়ে ভাত না খেলে রাতের জন্য আবার দুজনের জন্য তরকারি করতে হতো। আর তরকারি করতে গেলে গ্যাস পড়বে, তারপর আমার দেখো সবজি বলে যাবে, কিছু তোমার খরচা হবে, তো শুধু রাত্রিবেলাটার জন্য কে করে এরকম। যেহেতু তরকারি ছিল ওদের মাম্মা আমার গোগলের হয়ে গেছিলো, আমি আর তোমার দাদা ভাই চপ দিয়ে রাত্রের ভাতটা খেয়ে নিয়েছি। আজকে এতটা বুঝে পরিপাটি করে চলতে। তারপরে এই যে জলের বোতলগুলো ভরে নিলাম, জলের বোতলগুলো যে ফাঁকা ছিল সেগুলো সব ভরে টরে রেখে দিলাম, কারণ সকাল হলে এই বিকেল হলেই তো আমার জলের প্রয়োজন হবে। আর যেহেতু সব জলের বোতল পরিষ্কার করেছিলাম, না বললেও হবে না, আর সব বোতলগুলো ধুয়ে আমি মুখটা খালি করে রেখেছিলাম যে হাওয়াটা পাস হলে গন্ধটা হবে না, কারণ নির্মা যেহেতু দেওয়া একটু হলেও গন্ধ আসে, কিন্তু গন্ধ একদমই আসেনি। খাবার সোডাটা যেহেতু দেওয়া ছিল, আর বোতলগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কারও হয়েছিল। আর যে তোমাদের বলছিলাম যে তরকারি, তো দুজনের জন্য আবার কে বলো এক্সট্রা তরকারি করতে যায়, তো 10 টাকা দুটো, 5 টাকা 5 টাকা, 10 টাকার জন্য 6 টাকা করে নিয়েছি, 2 টাকা দুটো চপ 12 টাকা দিয়ে এনেছি, ওটা দিয়ে জল ঢেলে দুজনে মিলে খেয়ে নিয়েছি। তো ওই যে বললাম বাঁচানোর চেষ্টা করি যেদিক থেকে পারি একটু। তোমরা বলো 10 টাকা তো খরচা করেইছো, হ্যাঁ এবার আমি গ্যাস জ্বালানো, তরকারি করা, এবার তরকারি করতে গেলে হয়তো একটু বেশি হবে, কিংবা বেশি হলে সেটা বাসি থেকে যাবে, আর বাসি রোজ রোজ খাওয়াটাও সব শরীরের জন্য একদমই ভালো না। যেহেতু সকালে এমনিও বাসি ভাত ভাজাটা খাওয়া হয়েছে, দুপুরবেলায় মাছের মাথা দিয়ে তরকারি, আবার পরের দিন যদি বাসি খাওয়া, এমনি গরমের দিন তাই না, হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি। তো এইভাবেই কিন্তু একটু বুদ্ধি করে চলি। ওই যে বললাম কাজ নেই বলে হয়তো আমাকে এইভাবে কিপটামো করতে হচ্ছে। আর আমি তোমাদের পরের ভিডিওতে একদিন হিসাব, মানে আমার যে হাজব্যান্ড 8,000 টাকা মাইনা পায় তার যে হিসাবটা, সেটা তোমাদেরকে দিয়ে দেবো, তখন তোমরা বুঝবে যে কীভাবে কত কষ্ট করে আমাকে বুদ্ধি করে সংসারটা চালাতে হয়। আর এইভাবে চালাই বলেই আজকে কিন্তু আমি হয়তো বা কারো কাছে দেনা হয়ে আছে, দেনা হলেও কিন্তু রাতের শেষে কিন্তু ঘুমটা আমি শান্তিতে ঘুমাতে পারি। মাথার পাশে যেহেতু হাজব্যান্ড থাকে, একটা মানুষ যেহেতু আছে বলার মতো যে আমি তো আছি, তুমি চিন্তা করছো কেন। আর এদিকে মনটা খারাপ হচ্ছে তোমার দাদাভাইয়ের কাজের দিক থেকে, তো এই মাসের পুরো কাজ করে সামনের মাসে 1 তারিখ দিয়ে কাজ ছেড়ে দিতে হবে। এরপরে কি কাজ করবে না করবে এইসব নিয়ে চিন্তাভাবনা আছে, কি করব কিভাবে চালাবো এই চিন্তাভাবনা নিয়ে এখন চলছে। তো জানি না, এটা একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো কত ধুতরা ফুল ফুটেছে, এই ফুলগুলো সকাল হলে না কত বড় ফুটে, মাইকের মতো মুখ হয়, খুব সুন্দর লাগে। আর এই যে এখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, গোগলকে সন্ধ্যাবেলা হয়ে গেছে, ও মাঠ থেকে চলে এসেছে, ওকে ওটস দুধ দিয়ে খেজুর দিয়ে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে যাবে। আর ওর পরীক্ষার খাতা এনেছে, বলেছে আমার সাইন করে দাও। আমি বলছি নাম্বার ভালো হয়নি, 100-তে 80 পেয়েছে আর 50-এ 36 পেয়েছে। আমি বলছি আরও নাম্বার ভালো দরকার, কিন্তু তাও আমি সাইন করে দিচ্ছি, উপরে লিখে দিচ্ছি ভালো হয়নি। আর রাতে যে চপ দিয়ে ভাত খাওয়া, এইভাবে আজকে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এইভাবে আমার পাশে থেকে নিজেও ভালো থেকো, অপরকে ভালো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সকালে। সবাই ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও। তো তোমরা অনেকে হয়তো ভাবতে পারছো যে আমি মন গড়া কথা বলছি, কোনোটাই মন গড়া কথা না। তোমরা এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে যখন আমি আগামী দিনে ভিডিওতে শেয়ার করব, তখন তোমরা বুঝতে পারবে আজ কেন আমি কথাগুলো বলছি। হয়তো তোমাদের সাথে শেয়ার করলাম, মনটা কিন্তু অনেকটা আমার হালকা হলো, কারণ কারো না কারোর সাথে তো শেয়ার করা প্রয়োজন, তাই না। কথাগুলো মনে চেপে রাখলে আরও মনটা খারাপ লাগবে। তো আর কি বলবো বলো।